বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। এই বৈশ্বিক মহামারীর করণের দ্বিতীয় ধাপে আমরা তোমাদের সামনে আবার অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। আমি নাসরিন সুলতানা, প্রভাষক অর্থনীতি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে আমি যে ক্লাসটা পরিচালনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণীর, এবং যে টপিকটা আলোচনা করব আজকে সেটি হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তোমাদের যে ফিজিক্যাল যে ক্লাস ছিল, ক্লাসের মধ্যে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমার ক্লাস আমি চেষ্টা করব সামনে এগিয়ে নিয়ে যেতে। তাহলে আমরা আজকে যে যে বিষয়গুলো দেখব সেই বিষয়গুলো প্রথমে একটু একটা গ্ল্যান্স দেখে নিই। প্রথমে থাকবে মুদ্রাস্ফীতি কী, মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো কি কি, মুদ্রাস্ফীতির হার কি, মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য। তাহলে আমরা শুরুতেই দেখে নিই মুদ্রাস্ফীতি কী। আমরা সাধারণত উৎপাদন বৃদ্ধি না পেয়ে যখন একটা দেশের অর্থনীতিতে অর্থের যোগানটা বেড়ে যায় তাকেই মুদ্রাস্ফীতি বলে থাকি। কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় একটা অর্থনীতিতে নির্দিষ্ট অর্থ বছরে যখন দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে বাড়তে থাকে এবং অর্থের মূল্য কমতে থাকে তখন তাকে আমরা মুদ্রাস্ফীতি হিসেবে চিহ্নিত করতে পারি। আমি আবার বলছি, কোনো নির্দিষ্ট অর্থ বছরে একটা দেশের অর্থনীতিতে দ্রব্যের মূল্য যখন ক্রমাগতভাবে বাড়তে থাকে তথা দাম স্তর ক্রমাগতভাবে বাড়তে থাকে, অর্থের মূল্য কমতে থাকলে অর্থনীতিতে যে পরিস্থিতিটা সৃষ্টি হয় তাকেই মুদ্রাস্ফীতি বলি। এখন কথা হচ্ছে, এই মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যখন দ্রব্যমূল্য বাড়ে এবং অর্থের মূল্য কমে সেটা কেন হয়? আমরা জানি দ্রব্যমূল্যের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা বিপরীত। দ্রব্যের মূল্যের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ দাম বা দাম স্তর যখন বাড়ে তখন অর্থের মূল্য কমবে, আবার দাম স্তর যখন কমবে তখন অর্থের মূল্য বাড়বে। কিন্তু মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যেটা হয়, সব সময় কিন্তু দাম স্তর বাড়তে থাকে কিন্তু অর্থের মূল্য কমবে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা বলতে পারি, একটি দেশের অর্থনীতিতে যখন দ্রব্যের মূল্য বাড়বে এবং অর্থের মূল্য ক্রমাগতভাবে কমতে থাকবে তখন অর্থনীতির যে সিচুয়েশন বা যে পরিস্থিতিটা সৃষ্টি হয় তাকে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হিসেবে ধারণা করা হয়। এবং এই প্রসঙ্গে আমরা অর্থনীতিবিদ কুলবর্নের যে সংজ্ঞাটা সেটা বলতে পারি। তিনি বলেছেন, মুদ্রাস্ফীতি হচ্ছে এমন এক পরিস্থিতি যেখানে অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পশ্চাতে ধাবিত হয়। অর্থাৎ আমাদের সমাজে অর্থের যোগানটা থাকবে কম কিন্তু দ্রব্যের যোগানটা থাকবে অর্থের যোগানটা থাকবে বেশি কিন্তু দ্রব্যের যোগানটা থাকবে কম। তাহলে কম পরিমাণ দ্রব্যের পেছনে বেশি পরিমাণ অর্থটা যখন ধাবিত হয় তখন তাকে আমরা মুদ্রাস্ফীতি হিসেবে বিবেচনা করতে পারি। এক্ষেত্রে আমরা আরেকটা সংজ্ঞা নিতে পারি। অর্থনীতিবিদ পিগু তিনি বলেছেন, যখন আর্থিক আয় উৎপাদনশীল কার্য অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায় তখনই মুদ্রাস্ফীতি দেখা দেয়। আর্থিক আয় উৎপাদনশীল কার্য অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায় অর্থাৎ সমাজে যখন অর্থের সার্কুলেশনটা বেড়ে যাবে কিন্তু সেই পরিমাণ দ্রব্য বা সেবা বা আর্থিক কর্মকাণ্ড সমাজে দেখা যাবে না বা দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে না, তখনই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আমরা বিখ্যাত অর্থনীতিবিদ কুলবর্ন এবং অর্থনীতিবিদ এখানে পিগু এই দুটো সংজ্ঞা থেকে স্পষ্ট ধারণা করতে পারি যে একটা দেশে যখন ক্রমাগতভাবে দাম স্তরটা বাড়তে থাকে, দ্রব্যের মূল্য বাড়তে থাকবে, অর্থের মূল্য কমতে থাকবে, সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বেশি হবে, অর্থাৎ যোগানটা থাকবে কম, চাহিদাটা থাকবে বেশি, তখনই আমরা ধরে নিতে পারি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার। বিষয়টা হচ্ছে এরকম, কোনো অল্প বা একটি দুটি দ্রব্যের দাম যদি হঠাৎ করে বেড়ে যায় তখন সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো না। আমরা একটা দেশের অর্থনীতিতে অনেকগুলো দ্রব্য বা সেবা রয়েছে, যেগুলোর মধ্যে হঠাৎ করে যদি একটা অথবা দুটো দ্রব্যের দাম যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা যদি মুদ্রাস্ফীতি বলি তাহলে মুদ্রাস্ফীতির সংজ্ঞা অবমূল্যায়ন হয়। মুদ্রাস্ফীতির যেটা অ্যাকচুয়াল সংজ্ঞা সার্বিক দাম স্তর, আমি এখানে দাম বলছি না,
দাম বলতে একটি দ্রব্যের দামকে বোঝায়, আর দাম স্তর বলতে একটা দেশের সমগ্র অর্থনীতিতে যে সকল দ্রব্য বা সেবা রয়েছে সে সকল দ্রব্য সেবার দামের সামগ্রিক দামকেই বোঝানো হয়। অর্থাৎ আমরা সামষ্টিক অর্থনীতির যে দাম বা দাম স্তর সেটাই এখানে মুদ্রাস্ফীতির বেলায় বিবেচনা করে থাকব। তাহলে ফাইনালি আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি হচ্ছে দ্রব্য মূল্য ক্রমাগতভাবে বাড়তে থাকলে অর্থের মূল্য যদি কমতে থাকে, অর্থনীতিতে সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা যদি বেড়ে যায়, তখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয় তাকে আমরা মুদ্রাস্ফীতি হিসেবে বিবেচনা করতে পারি, অথবা তখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয় তাকে মুদ্রাস্ফীতি বলে। এখন আমরা যেটা দেখব মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য। মুদ্রাস্ফীতির কী বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। প্রথম যে বৈশিষ্ট্য, দামের স্তর ক্রমাগতভাবে বৃদ্ধি। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাম স্তর ক্রমাগতভাবে বৃদ্ধি। এখানে দাম স্তরের যে বৃদ্ধিটা সেটা বেড়ে থেমে যাবে না, এটা আস্তে আস্তে কী করতে থাকবে, ক্রমাগতভাবে বাড়তে থাকবে। তখনই আমরা ধরে নিতে পারি একটা দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে। অর্থাৎ দাম স্তর যখন ক্রমান্বয়ে বাড়তে থাকবে তখন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হচ্ছে বলে ধারণা করা হয়। তাহলে আমরা প্রথমে বলতে পারি প্রথম এবং মেইন যে বৈশিষ্ট্য মুদ্রাস্ফীতির সেটা হচ্ছে দাম স্তরের ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়া। দুই নম্বরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পাওয়া। আমরা সেটা একটু আগে দেখেছি যে দাম স্তরটা যখন বাড়তে থাকে তখন অর্থের মূল্য অটোমেটিক্যালি কমে যায়। আমরা নির্দিষ্ট একটা ভিত্তি বছর হিসেবে বিবেচনা করি। কোনো একটা বছরে দেখা যাচ্ছে কোনো দ্রব্যের দাম ছিল 5 টাকা, 2022 সালে সেই দ্রব্যের দাম হয়েছে 50 টাকা। তো এখন দেখা যাচ্ছে 2010 সালে অথবা 2005 সালে দ্রব্যের যে মূল্য ছিল, এখন বর্তমানে সেই দ্রব্যের মূল্যটা অনেক বেড়ে গেছে। 2005 সালে অর্থের মূল্য বেশি ছিল, 2022 সালে সেই অর্থের মূল্যটা কমে গেছে। অর্থাৎ দাম স্তর বাড়তে থাকলেই অর্থের মূল্যটা কমবে। এক কথায় দ্রব্যমূল্য যখন বাড়বে বিপরীতে অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতাটা কমবে। অর্থাৎ আমরা বিগত বছরে কম টাকায় যে দ্রব্যটা পেতাম এখন সেটা বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। আগে কম টাকার যে মূল্য ছিল এখন বেশি টাকার সেই মূল্য সমান। অর্থাৎ অর্থের মূল্যটা হ্রাস পাচ্ছে বা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। সাপোজ আমি এই কলমটার কথাই বিবেচনা করি। 2010 সালে ধরে নিলাম এই কলমটার মূল্য ছিল 15 টাকা, আর 2022 সালে এই কলমটা আমি 40 টাকা দিয়ে কিনছি। তাহলে 2010 এবং 2022-এ যে ব্যবধানে সেখানে আমার প্রায় দ্বিগুণের মতো এর দামটা বৃদ্ধি পেয়েছে। এই যে দাম আগের 20 টাকা এখন 50 টাকা অথবা আগের 20 টাকা এখন 40 টাকা, তাহলে দেখা যাচ্ছে আগের চেয়ে এখন অর্থের মূল্য কমে গেছে। অর্থাৎ বেশি পরিমাণ দাম দিয়ে কম পরিমাণ দ্রব্য পাচ্ছি, অথবা আগে যে টাকা দিয়ে একটা কলম পেতাম এখন তার দ্বিগুণ টাকা দিয়ে আমাকে ওরকম একটা কলম কিনতে হচ্ছে। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে স্বল্প পরিমাণ দ্রব্য সেবার জন্য অধিক পরিমাণ অর্থ ব্যয়। আমি একটু আগেই বললাম মানে আগে যে টাকা দিয়ে একটা দ্রব্য কিনতাম তার দ্বিগুণ টাকা দিয়ে এখন সেই একই দ্রব্য আমরা কিনছি। অর্থাৎ আগে চেয়ে এখন টাকাটা বেশি ব্যয় হচ্ছে। দ্রব্যটা একই বা দ্রব্যটা স্বল্প, কিন্তু টাকাটা ব্যয় করতে হচ্ছে বা অর্থটা ব্যয় করতে হচ্ছে আমাকে অধিক পরিমাণে। এখানে আমরা কুলবর্ণের সংজ্ঞাটা দিতে পারি। যখন একটা দেশের অর্থনীতিতে স্বল্প পরিমাণ দ্রব্যের পশ্চাতে অধিক পরিমাণ অর্থ ধাবিত হয়, স্বল্প পরিমাণ দ্রব্যের পিছনে যখন অধিক পরিমাণ অর্থ ধাবিত হয় তখনই ধরে নেওয়া হয় যে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। মানে দেখা যায় যে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করার জন্য কম পরিমাণ দ্রব্য ক্রয় করার জন্য আমাকে বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। আমরা অনেক আগে আজ থেকে প্রায় 30-40-50 বছর আগে পয়সা অথবা টাকায় অল্প টাকায় কিন্তু বাজার করতে পারতাম। এখন 500 টাকা ওই আগের 5 টাকার মতোই মূল্য হয়ে গেছে। অর্থাৎ বেশি পরিমাণ অর্থ দিয়ে আমাকে কম পরিমাণ দ্রব্য কিনতে হচ্ছে। 4 নম্বর যে বৈশিষ্ট্য, সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা দেশের অর্থনীতিতে যে দ্রব্য বা সেবা উৎপাদিত সে দ্রব্য সেবার পরিমাণ ঠিক আছে, বিভিন্ন পারপাসে মানুষের হাতে বা অর্থনীতিতে যখন অর্থের যোগানটা বেড়ে যায় তখন যোগান অপেক্ষা চাহিদা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমার সমাজে দ্রব্যের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট,
যে পরিমাণ দ্রব্য বা সেবা আছে সে পরিমাণ দ্রব্য বা সেবা নির্দিষ্ট। বিভিন্ন ধরনের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দলিত ভাতা এবং পাশাপাশি শিক্ষা ও প্রবৃত্তি সহ বিভিন্ন ধরনের হস্তান্তর পাওনা, যেটা আমরা জানি অর্থনীতিতে এই হস্তান্তর পাওনা যখন বেড়ে যায় অথবা সরকার বাজেটের ঘাটতি দূর করার জন্য নতুন মুদ্রা ছাপায়, সে নতুন মুদ্রা ছাপানোর কারণে অর্থনীতিতে অর্থের যোগান বেড়ে যায় এবং অর্থের যোগান বেড়ে গেলে মানুষের সামগ্রিক চাহিদা বেড়ে যাবে। কারণ আগে যার ক্রয় ক্ষমতা ছিল না এখন তার ক্রয় ক্ষমতা সৃষ্টি হবে। কিন্তু আমাদের অর্থনীতিতে কিন্তু দ্রব্যের যোগানটা সীমিত। যে পরিমাণ আগে ছিল এখনও সেই পরিমাণ দ্রব্যের যোগান আছে, কিন্তু আমাদের চাহিদাটা বেড়ে গেছে। এর কারণ হচ্ছে আমাদের হস্তান্তর পাওনা সহ বিভিন্ন কারণে অর্থের যোগান যখন অর্থনীতিতে বেড়ে যায় তখন আমাদের চাহিদাও বেড়ে যাবে এবং এই চাহিদা বাড়ার কারণে অর্থনীতির যোগান নির্দিষ্ট থাকায় চাহিদা অপেক্ষা যোগানটা কমে যায়, অর্থাৎ সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদাটা বেশি হয়ে যায়। তাহলে মুদ্রাস্ফীতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অর্থনীতিতে যখন সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বেড়ে যাবে তখনই ধরে নিতে হবে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে বা দেখা দিয়েছে। পরের যে বৈশিষ্ট্য, মৃদু মুদ্রাস্ফীতি বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক। আমরা মুদ্রাস্ফীতির সামনে পড়ব। মুদ্রাস্ফীতির অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা মুদ্রাস্ফীতি যেটা উৎপাদনকারীকে, বিনিয়োগকারীকে উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে বা উৎসাহ প্রদান করে। আমরা সবসময় ধরে নিতে পারি না যে মুদ্রাস্ফীতিটা অর্থনীতির জন্য কল্যাণকর নয়। অনেক সময় মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য কল্যাণকর, কারণ আমরা সমাজে বা অর্থনীতির দুটো শ্রেণী, একটা হচ্ছে উৎপাদক শ্রেণী আর একটা শ্রেণী হচ্ছে ভোক্তা শ্রেণী। আমরা উৎপাদকরা চাই সব সময় কম পরিমাণ অর্থ দিয়ে বেশি পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করতে, বিপরীত অবস্থায় উৎপাদকরা চেষ্টা করে বেশি পরিমাণ অর্থ দিয়ে কম পরিমাণ দ্রব্য বিক্রয় করতে, এক কথায় মুনাফা অর্জন করতে। বাজারে যখন দ্রব্যের দামটা বেড়ে যায় তখন আমরা ধরে নিতে পারি এখানে বিক্রেতা কিছুটা হলেও বা সাময়িক সময়ের জন্য হলেও সে লাভবান হয়। ঠিক মুদ্রাস্ফীতি যখন প্রাথমিক অবস্থায় মৃদু অবস্থায় থাকে তখন দেখা যায় যে উৎপাদনকারী এবং বিনিয়োগকারী দ্রব্য উৎপাদনে বা বিনিয়োগ করতে আগ্রহী হয়, অর্থাৎ তারা নতুন নতুন বিনিয়োগে আগ্রহী হয়। যারা উৎপাদন করতো না ওই দ্রব্যটা বা ওই দ্রব্য উৎপাদনে বিনিয়োগ করতো না তারাও বিনিয়োগে উৎসাহিত হয়ে থাকে। তো এখন যার কারণে বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন বাড়বে, আর বিনিয়োগ বাড়লে সাথে সাথে উৎপাদন বাড়ানোর জন্য কর্মসংস্থানের সৃষ্টি হবে, জনগণের হাতে অর্থ চলে আসবে এবং তাদের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। এক পর্যায়ে অর্থনীতিতে কর্মসংস্থান, উৎপাদন, নিয়োগ উভয়ই বৃদ্ধি পাবে। তাহলে বলা যায় মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতিতে বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। একদম লাস্ট ওয়ান যেটা আমরা দেখব, উল্লম্ফন মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন, যা অর্থনীতিতে চরম অভারসাম্য অবস্থা সৃষ্টি করে। এখানে একটু আগে যে বৈশিষ্ট্যটা বলেছি, মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য মঙ্গলজনক, কিন্তু অতিরিক্ত মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। এতে অর্থনীতিতে একটি অভারসাম্য অবস্থা বা ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি করে, কারণ অতিরিক্ত দাম আদায়ের কারণে মানুষের যারা সামগ্রিক চাহিদাকারী থাকে আস্তে আস্তে তাদের ক্রয় ক্ষমতা কমে যাবে এবং তাদের নাগালের বাইরে চলে যায় এবং অর্থনীতিতে ইনভেন্টরি জমা হয়ে যায়, উৎপাদন বন্ধ হয়ে যায়, বিনিয়োগ বন্ধ হয়ে যায়, কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, শ্রমিক ছাঁটাই হয় এবং মানুষ বেকার হয়ে পড়ে এবং অর্থনীতিতে একটি অভারসাম্য বা ইমব্যালেন্স সিচুয়েশন সৃষ্টি হয়, যা অর্থনীতির জন্য আসলে খুবই ক্ষতিকর। তাহলে আমরা যে যে বৈশিষ্ট্যগুলো পেলাম, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যের মূল্য বা দাম স্তর ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য, অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা কমতে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, অর্থনীতিতে সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। 4 নম্বর বৈশিষ্ট্য, মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতিতে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করে। 5 নম্বর বৈশিষ্ট্য, হাইপার ইনফ্লেশন বা উচ্চতর মুদ্রাস্ফীতি বা উল্লম্ফন মুদ্রাস্ফীতি অর্থনীতির মধ্যে অভারসাম্য বা ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি করে। এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে মুদ্রাস্ফীতির হার। ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হার কি?
আমরা মুদ্রাস্ফীতির হার মানে বুঝি একটা দেশের মুদ্রাস্ফীতির মাত্রাটা কতটুকু সেটা জানার জন্যই কিন্তু মুদ্রাস্ফীতির হারটা আমাদের জানা দরকার। অর্থাৎ মুদ্রাস্ফীতি একটি দেশের মুদ্রাস্ফীতির রেট কত আমাদের প্রতি বছরে জনসংখ্যা হার, জন্মহার, মৃত্যু হার, প্রজনন হার, তারপর শিশু মৃত্যু হার, বিভিন্ন হারগুলো বের করি। ঠিক তেমনি অর্থনীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার কতটুকু, আমরা মাথাপিছু আয় কতটুকু, এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় বের করে থাকি। তো এখানে মুদ্রাস্ফীতির হারটা আমরা আজকে কীভাবে বের করতে পারি বা কীভাবে নির্ণয় করতে পারি সেই বিষয়টা একটু দেখব। মুদ্রাস্ফীতির হার বলতে আমরা যেটা বুঝি ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের মুদ্রাস্ফীতির যে হারটা সেটাই আমরা দেখব। চলতি বছরের দাম স্তর এবং ভিত্তি বছরের দাম স্তরের ব্যবধানকে যখন ভিত্তি বছরের দাম স্তর দ্বারা ভাগ করা হয় তার ফলাফলকে 100 দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতির হার। আমি আবার বলছি, ভিত্তি বছরের দাম স্তর এবং চলতি বছরের দাম স্তর এই দুইয়ের ব্যবধানকে ভিত্তি বছরের দাম স্তর দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতির হার। আমি এখানে সূত্রটা একটু লিখছি। ইনফ্লেশন রেট যেখানে চলতি বছরের দাম মুদ্রাস্ফীতির হার। শিক্ষার্থীরা আমরা একটু বোর্ডের দিকে তাকাই। এখানে ইনফ্লেশন রেট ইকুয়াল টু পিটি মাইনাস পিটি মাইনাস 1 ডিভাইড বাই পিটি মাইনাস 1। এখানে পিটি হচ্ছে চলতি বছরের দাম স্তর আর পিটি মাইনাস হচ্ছে 1 হচ্ছে ভিত্তি বছরের দাম স্তর, আর যেটি হচ্ছে আইআর হচ্ছে ইনফ্লেশন রেট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিত্তি বছর এবং চলতি বছরের দাম স্তরের ব্যবধানকে ভিত্তি বছরের দাম স্তর দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করার ফলে যে ফলাফলটা আমরা পাবো সেটাই হচ্ছে ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হার। এখন আমরা দুটো উদাহরণ ধরে নিই। সাপোজ 2010 সালে দাম স্তর ছিল পিটি মাইনাস 1 ধরে নিলাম 40 টাকা, আর 2022 সালে সে দ্রব্যের দাম স্তর হচ্ছে 50 টাকা। তাহলে এখানে মুদ্রাস্ফীতির পরিমাণটা কত হবে আমরা করে নিই। মুদ্রাস্ফীতির হারটা কতটুকু হবে? তাহলে ইনফ্লেশন রেট ইকুয়াল টু চলতি বছরের দাম স্তর বিয়োগ ভিত্তি বছরের দাম স্তর ভাগ ভিত্তি বছরের দাম স্তর গুণন 100। অর্থাৎ চলতি বছরের দাম স্তর ছিল 50 আর ভিত্তি বছরের দাম স্তর ছিল 40। বর্তমান এবং ভিত্তি বছরের দাম স্তরের ব্যবধানকে ভিত্তি বছরের দাম স্তর দ্বারা ভাগ করে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা মুদ্রাস্ফীতির হারটা পেয়ে যাই। তাহলে এখানে মুদ্রাস্ফীতির হার কত হবে আমরা একটু মুখে মুখে করে ফেলি। এক কথায় 25%। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে ভিত্তি বছর এবং বর্তমান বছরের দাম স্তরের ভিত্তিতে যে মুদ্রাস্ফীতির হার বের হয়েছে সেটা হচ্ছে 25%। কতটুকু? 25%। এভাবেই আমরা একটা দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার কতটুকু সেটা নির্ণয় করতে পারি। এখানে আরেকটা বিষয় একটু বলা দরকার, আমরা যে বছরটা ভিত্তি বছর হিসেবে নিব সেই বছরটা একটি স্বাভাবিক বছর হিসেবেই স্বাভাবিক বছর নিব। যেমন যে বছরে কোনো মহামারী অথবা কোনো দুর্যোগ, কোনো যুদ্ধ, কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি এমন একটা বছরকে আমাদেরকে ভিত্তি বছর হিসেবে নিতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত বা অস্বাভাবিক ঘটনা ঘটেছে অথবা হঠাৎ করে একটা দেশের অর্থনীতিতে প্রচুর উৎপাদন হয়েছে সেই বছরটাকে আমরা ভিত্তি বছর হিসেবে নেব না। ভিত্তি বছর হিসেবে যে বছরটা নেব সেটা একটা স্বাভাবিক বছর থাকবে যেখানে
কোনো প্রকার অর্থনীতিতে কোনো প্রকার দুর্ঘটনা বা কোনো প্রকার হঠাৎ সুফল অথবা কোনো প্রকার কী বলবো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, স্বাভাবিক অবস্থায় একটা অর্থনীতি চলমান ছিল, সেই বছরটাকে আমরা ভিত্তি বছর হিসেবে বিবেচনা করব। আর এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে মুদ্রা সংকোচন কি। মুদ্রা সংকোচন বা ডিফ্লেশনটা কি? মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা হচ্ছে মুদ্রা সংকোচন। যখন একটা দেশের অর্থনীতিতে দ্রব্যের যোগান ক্রমাগতভাবে বাড়তে থাকে এবং সামগ্রিক যোগান কমতে থাকে, সামগ্রিক চাহিদা কমতে থাকে, তখন অর্থনীতিতে যে পরিস্থিতিটা সৃষ্টি হয় তখন তাকে মুদ্রা সংকোচন বলা হয়। এক কথায় দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকলে অর্থনীতিতে যে পরিস্থিতিটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে মুদ্রা সংকোচন। অর্থাৎ এখানে যোগানটা হ্রাস পাবে, যোগান বৃদ্ধি পাবে কিন্তু সামগ্রিক চাহিদা হ্রাস পাবে। যোগান বাড়বে, চাহিদা হ্রাস পাবে। দামের স্তর ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকলে একটা দেশের অর্থনীতিতে যে পরিস্থিতিটা সৃষ্টি হয় তাকে মুদ্রা সংকোচন বলে। এখন আমরা দেখব মুদ্রা সংকোচনের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দামের স্তর হ্রাস পাওয়া। আমরা মুদ্রা সংকোচনে দেখেছি দামের স্তর বৃদ্ধি পাচ্ছিল, দামের স্তরের বৃদ্ধি ছিল, কিন্তু মুদ্রা সংকোচনে দামের স্তর ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে। 2 নম্বর হচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন হ্রাস পায় এবং বেকারত্ব বৃদ্ধি পায়। বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন হ্রাস পাবে, পাশাপাশি বেকারত্বটা বৃদ্ধি পাবে। কারণ মুদ্রা সংকোচন হলে অর্থনীতিতে দামের স্তর যেহেতু হ্রাস পায়, সেক্ষেত্রে দামটাও কিন্তু হ্রাস পাওয়ার কারণে মুনাফার পরিমাণটাও কমে যায়। ক্রেতার হয়তো লাভবান হয় সাময়িকভাবে, কিন্তু বিক্রেতা ক্ষতিগ্রস্ত হয়। বিক্রেতা অনেক সময় দেখা যায় যে তার বিনিয়োগকৃত অর্থটা সে উঠিয়ে আনতে পারছে না। যখন সেখানে মুনাফার পরিমাণটা কম হবে বা স্বাভাবিক মুনাফা থাকবে, তখন নতুন কোনো উৎপাদন প্রতিষ্ঠান বা উৎপাদনকারী নতুন করে বিনিয়োগ করার চেষ্টা করবে না। আর যখন বিনিয়োগ হবে না তখন কর্মসংস্থানও সৃষ্টি হবে না। কর্মসংস্থান সৃষ্টি না হলে অর্থনীতিতে এক পর্যায়ে দেখা যায় নিয়োগকৃত যারা শ্রমিক ছিল তাদের ছাঁটাই শুরু হবে এবং অর্থনীতিতে বেকারত্ব দেখা দেবে। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা ছিল দামের স্তর হ্রাস, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন হ্রাস। 3 নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায়ীর মুনাফা হ্রাস। এখানে একটু আগে আমি বললাম বিনিয়োগকারী যখন দেখবে যে উৎপাদন থেকে তার লাভবান হচ্ছে না, অর্থাৎ দামের স্তর হ্রাস পাচ্ছে, তার মুনাফার পরিমাণটা কম এবং ফাইনালি তার ব্যবসায়িক মুনাফাটা হ্রাস পাচ্ছে, তখন অর্থনীতিতে নতুন পরিমাণ আর বিনিয়োগ হবে না। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামগ্রিক চাহিদা হ্রাস পাবে এবং 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মানও হ্রাস পাবে। তাহলে আমরা বলতে পারি মুদ্রা সংকোচনের ফলে অর্থনীতির দামের স্তর হ্রাস পাবে, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান হ্রাস পাবে, মুনাফা হ্রাস পাবে, জীবনযাত্রার মান হ্রাস পাবে। ফাইনালি একটি দেশের অর্থনীতি মন্দা অবস্থার দিকে ধাবিত হয়। এখন আমরা যেটা দেখব মুদ্রা সংকোচন এবং মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য। মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে আমরা যে পার্থক্যগুলো দেখি, প্রথম পার্থক্যটা আমরা সংখ্যাগত পার্থক্যটাই বলতে পারি। যেমন একটা দেশের অর্থনীতিতে যখন ক্রমাগতভাবে দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে এবং অর্থের মূল্য কমতে থাকে, তখন অর্থনীতির যে পরিস্থিতিটা সৃষ্টি হয় তাকে বলা হয় মুদ্রাস্ফীতি। অপরপক্ষে মুদ্রা সংকোচন হচ্ছে একটা দেশে অর্থনীতির দাম স্তর যখন ক্রমাগতভাবে কমতে থাকে, সামগ্রিক যোগান অপেক্ষা চাহিদা হ্রাস পেতে থাকে, তখন অর্থনীতিতে যে পরিস্থিতিটা সৃষ্টি হয় তাকে বলা হয় মুদ্রা সংকোচন। 2 নম্বর পার্থক্য হচ্ছে বিনিয়োগ। মুদ্রাস্ফীতির সময় অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি পায়, কিন্তু মুদ্রা সংকোচনের সময় অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি পায় না। 3 নম্বর পার্থক্য, মুদ্রাস্ফীতির সময় অর্থের মূল্য হ্রাস পায়, পক্ষান্তরে মুদ্রা সংকোচনের সময় অর্থের মূল্য বৃদ্ধি পায়। 5 নম্বর বৈশিষ্ট্য, মৃদু মুদ্রাস্ফীতি বা মুদ্রাস্ফীতির সময় অর্থনীতি উৎপাদনের পরিমাণ বাড়তে থাকে, একসময় মুনাফার পরিমাণও বাড়ে। পক্ষান্তরে মুদ্রা সংকোচনের সময় অর্থনীতিতে বিনিয়োগ
বাড়ে না এবং মুনাফার পরিমাণটাও কমতে থাকে। তারপর 6 নম্বর পার্থক্য, কর্মসংস্থান বৃদ্ধি পায়। অর্থাৎ মুদ্রাস্ফীতিতে কর্মসংস্থান বৃদ্ধি পায়, কিন্তু মুদ্রা সংকোচনের সময় বিনিয়োগ যেহেতু বাড়ে না, কর্মসংস্থানও বাড়ে না। একদম শেষ যে পার্থক্যটা আমি বলবো, সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান। মুদ্রাস্ফীতির সময় সামগ্রিক চাহিদা অপেক্ষা সামগ্রিক যোগানটা কম থাকে, আর মুদ্রা সংকোচনের সময় সামগ্রিক চাহিদা অপেক্ষা সামগ্রিক যোগানটা বেশি থাকে। তাহলে আমরা আজকে যে পার্থক্যগুলো পেলাম, প্রথম পার্থক্য হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। দাম স্তর ক্রমাগতভাবে বাড়তে থাকলে তাকে মুদ্রাস্ফীতি বলে, অন্যদিকে দাম স্তর যখন ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে তখন তাকে মুদ্রা সংকোচন বলে। 2 নম্বর পার্থক্য হচ্ছে মুদ্রাস্ফীতির সময় অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি পায়, অপরপক্ষে মুদ্রা সংকোচনের সময় অর্থনীতিতে বিনিয়োগ হ্রাস পায়। 3 নম্বর পার্থক্য, অর্থের মূল্য হ্রাস পায়। অর্থাৎ মুদ্রাস্ফীতিতে অর্থের মূল্য কমে যায়, কিন্তু মুদ্রা সংকোচনের সময় অর্থের মূল্য বৃদ্ধি পায়। 4 নম্বর পার্থক্য, মুদ্রাস্ফীতির সময় দাম স্তর কিন্তু বেড়ে যায়, কিন্তু মুদ্রা সংকোচনের সময় দাম স্তর কমে যায়। 5 নম্বর পার্থক্য, মুদ্রাস্ফীতির সময় বিনিয়োগ বৃদ্ধি পায়, এক পর্যায়ে মুনাফাও বাড়ে, কিন্তু মুদ্রা সংকোচনের সময় বিনিয়োগ হ্রাস পায়, মুনাফার পরিমাণটাও কমে যায়। শেষ যে পার্থক্য সেটা আমরা বলতে পারি, মুদ্রাস্ফীতির সময় সামগ্রিক চাহিদা অপেক্ষা সামগ্রিক যোগান কম থাকে, কিন্তু মুদ্রা সংকোচনের সময় সামগ্রিক চাহিদা অপেক্ষা যোগান বৃদ্ধি পায়। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, মুদ্রাস্ফীতি কী, মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো কী কী, মুদ্রাস্ফীতির হার, মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবটাই ধরতে পেরেছো। ইনশাল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।